হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10। আমরা লাস্ট ভিডিওতে স্থিতিশীল উন্নয়ন ধারণার আলোচনা শুরু করেছিলাম। তো সেই প্রসঙ্গে আলোচনাটা এগিয়ে নিয়ে যাব যে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য পুনর্বীকরণযোগ্য যে শক্তিগুলো রয়েছে সেগুলোর ব্যবহার কিভাবে বাড়াতে হবে কিংবা কি করলে স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়ন হবে। স্থিতিশীল উন্নয়নের জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে দূষণহীন বিকল্প শক্তির কিংবা দূষণহীন বিকল্প শক্তি উৎসে সন্ধান করা, যার ফলে দূষণ কম হবে কিংবা না হওয়ার মতো হবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির যে সংরক্ষণ সেটা বাড়বে, স্বাভাবিকভাবে দূষণের মাত্রা কমবে। তো এরকম কয়েকটা বিকল্প শক্তির উৎস তোমাদের বইতে, সকল বইতে লেখা রয়েছে। সেটা হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি। তো এগুলোর মধ্যে যেগুলো চিরাচরিত শক্তি কিংবা প্রচলিত শক্তি, যেমন বায়ু শক্তি ও বায়োমাস শক্তি, বায়োমাস সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। আর বাকি যে নামগুলো রয়েছে কিংবা আমি বললাম এক্ষুনি, সেগুলো সবই হচ্ছে অচিরাচরিত কিংবা অপ্রচলিত শক্তি উৎস। এই শক্তি উৎসগুলো থেকে দূষণহীন পুনর্বীকরণযোগ্য শক্তি পাওয়া যায়। তো এবারে আমরা একটু শ্রেণীবিভাগ করে নিই। যেগুলো অনবীকরণযোগ্য শক্তি রয়েছে, মানে যেসব শক্তির উৎস ক্ষয়িষ্ণু এবং সঞ্চয়ের ভাণ্ডার সীমিত, তার মানে কি তাদের পরিমাণ ধীরে 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 কমে যাচ্ছে, আর একবার যখন শেষ হয়ে যাবে কিংবা ফুরিয়ে যাবে তখন কিন্তু আমরা নতুন করে পাবো না, কারণ সেগুলো তৈরি হতে কোটি কোটি বছর কিংবা অনেক সময় লেগে থাকে। যেমন কয়লা আছে, পেট্রোলিয়াম আছে, প্রাকৃতিক গ্যাস, যেগুলো জীবাশ্ম জ্বালানি আমরা বলে থাকি। তাহলে এই শক্তিগুলোকে আমরা কিংবা এই শক্তি উৎসগুলোকে আমরা বলে থাকি অনবীকরণযোগ্য শক্তি। এবারে পুনর্নবীকরণযোগ্য শক্তি যেগুলো কি না, যে সকল উৎসের কিংবা যে সকল শক্তি উৎসের কখনো শেষ হয় না বা যাদের থেকে বারবার শক্তি উৎপাদন করা সম্ভব, তাদেরকেই আমরা নবীকরণযোগ্য শক্তি কিংবা আমরা অনেক সময় বলে থাকি পুনর্বীকরণযোগ্য শক্তি বলে থাকি। সৌরশক্তি, বায়ুশক্তি এই জাতীয় যে রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এই নবীকরণযোগ্য শক্তির মধ্যে পড়ে। তো আমরা আলোচনাটা এখান থেকেই নিয়ে যাব, কারণ হচ্ছে আমাদের যেটা নেক্সট যে আলোচনা রয়েছে সৌরশক্তি, বায়ুশক্তি আর জোয়ার ভাটার শক্তি, তো এই ভিডিওতে আমরা এই তিনটে নিয়েই আলোচনা করব। ভূতাপ শক্তি থেকে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো সৌরশক্তি সম্বন্ধে তোমরা সবাই জানো। তো আমরা সৌরশক্তির কথা এই কারণেই ভাবছি বেশি করে, তার কারণ একটাই যে জীবাশ্ম জ্বালানি কি হচ্ছে না, তার থেকে অনেকগুলো কুপ্রভাবগুলো পড়ছে পরিবেশের উপরে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি থেকে মূলত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর সেটা পরিবেশকে দূষিত করে। এর ফলে আমাদের গ্রিন হাউস এফেক্টের এনহ্যান্সমেন্ট হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এর ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা বেড়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো রয়েছে, যখন জলপথে নিয়ে যাওয়া হচ্ছে তখন কি হচ্ছে না, জীবাশ্ম জ্বালানি কিংবা পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থগুলো সেগুলো নদীতে, সমুদ্রে ছড়িয়ে পড়ছে। তো সেগুলো কিন্তু জলজ বাস্তুতন্ত্রেরও ক্ষতি করছে। তার মানে শুধু তা নয়, আবার অ্যাসিড বৃষ্টি যখন হচ্ছে তখনও কিন্তু এই জীবাশ্ম জ্বালানি থেকে যে বেরোচ্ছে অক্সাইডগুলো, স্পেশালি কার্বন ডাইঅক্সাইড রয়েছে, নাইট্রোজেন অক্সাইড রয়েছে, সালফার ডাইঅক্সাইড রয়েছে, তো এগুলোও কিন্তু পরিবেশে দূষণ করছে, কারণ এরাই জলীয় বাষ্পের সঙ্গে ক্রিয়া করে আবার অ্যাসিড নামে বেরিয়ে আসে, যেরকম সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এইভাবে। তো এরকম সমস্যা থাকছে, এই জন্য আমরা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করছি, আর এই জন্যই আমরা কিছু অপ্রচলিত শক্তি উৎসের কথা ভাবছি। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু সৌরশক্তি নিয়ে আলোচনা করতে চাইছি, তাহলে এগুলো হচ্ছে কি না অপ্রচলিত শক্তি। তাহলে অপ্রচলিত শক্তি মানে কি না, অপ্রচলিত শক্তি যে উৎসগুলোকে আমরা সিলেক্ট করব কিংবা নেব, সেই শক্তি উৎসগুলোকে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন এগুলো যেন সহজলভ্য হয়, এগুলো যেন নবীকরণযোগ্য হয়, অর্থাৎ এদেরকে পরিবর্তিত অবস্থা থেকে সহজেই প্রাথমিক অবস্থায় বারবার যেন নিয়ে আসা যাওয়া, যেন বারবার তাকে ব্যবহার করা যায়। শক্তি উৎস যে থাকবে সেগুলো প্রাকৃতিক উপাদান হওয়ার জন্য সহজে কিন্তু শেষ হয়ে যাওয়া কিংবা নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পারমাণবিক শক্তির মতো দু একটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই কিন্তু দূষণ করে না। তাহলে এদের ব্যবহারের ফলে পরিবেশও সুরক্ষিত থাকবে। তো এইগুলো সুবিধাগুলো কিন্তু থাকে। তো সূর্য আমরা জানি যে সকল শক্তির উৎস,
তাহলে সূর্য থেকে যে শক্তি আসে তাকেই আমরা সৌরশক্তি বলে থাকি। এটা মূলত কি না আলোক শক্তি এবং তাপ শক্তির মিশ্রণ। তো সৌরশক্তিকে আমরা কি অচিরাচরিত বলি এবং দূষণমুক্ত শক্তি, একে বিভিন্ন কাজে লাগানো হয়। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা সূর্যের এই সৌরশক্তিকে লাগিয়ে কি কি কাজে ব্যবহার করতে পারি? না, আমরা সোলার কুকার তৈরি করি, যে সোলার কুকার দিয়ে, যেটা তোমরা ডায়াগ্রামেও দেখতে পাচ্ছ সেখানে রয়েছে। তো এইখানে ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার ব্যাপার হচ্ছে, এই সোলার কুকার কি না রান্না করতে এবার সোলার হিটারও তৈরি হয়েছে, যেটা দিয়ে জল গরম করা হয়। তো এগুলোর জন্য ডাইরেক্ট কারেন্টের কোনো প্রয়োজন নেই। আবার ফটোভোল্টাইক কোষও রয়েছে, যার দ্বারা আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এবার সোলার হাউস তৈরি করা যায়, যেগুলো শীতকালেও কাজে লাগবে আমাদের। সেটা হচ্ছে কি না সেখানে রুমটা কিংবা ঘরকে গরম করার জন্য। তাহলে এই যে সোলার কুকার ও সোলার ওয়াটার হিটার, এগুলো কীরকম না কালো বর্ণের তল আমরা জানি তাপ বেশি পরিমাণে শোষণ করে। তো এই ধর্মটাকে কাজে লাগিয়ে সোলার কুকার এবং সোলার ওয়াটার হিটারকে তৈরি করা হয়। সোলার কুকার কেমন না, যেটা ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, একটা ধাতব বাক্স। তো চারদিকে কি থাকে না তাপ নিরোধক আবরণ থাকে, যাতে করে তাপ শক্তি যেন বাইরে না বেরিয়ে যায় শোষণ হওয়ার পর। এই যে সোলার কুকার একটা ধাতব বাক্সে তাপ নিরোধকের যে আবরণটা দেওয়া থাকলো, তারপরে কি না একটা প্রতিফলকের সাহায্যে, যেমন ধরো একটা অবতল দর্পণ কিংবা আমরা বলতে পারি একটা উত্তল লেন্স, তো এরকম কিছু একটা ব্যবস্থা করা হলো। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি মানে আমরা অবতল দর্পণটাই ব্যবহার করি, সমতল দর্পণও ব্যবহার করতে দেখা গেছে। তো প্রতিফলনের সাহায্যে কেন্দ্রীভূত করা হচ্ছে এবং ভেতরে ফেলা হচ্ছে। এর ফলে খুব বেশি উষ্ণতা কিংবা উচ্চ উষ্ণতার সৃষ্টি হচ্ছে। আর কুকারের যে বেশিরভাগ অঞ্চলটাকে সেটাকে কিন্তু কাঁচের প্লেট দ্বারা কিন্তু ঘিরে রাখা হয় কিংবা আবৃত রাখা হয়, যার ফলে যে অভ্যন্তরস্থ যে উষ্ণতা রয়েছে সেটা তার বৃদ্ধি ভালোই বেড়ে যায়। কারণ এটা গ্রিন হাউস এফেক্ট কিংবা গ্রিন হাউস যে তৈরি করা হয় শীত প্রধান দেশে গাছপালার জন্য, সেই নীতি এখানে কিন্তু কার্যকরী হচ্ছে। এটা খুবই সস্তা, শক্তি সংরক্ষণ এবং দূষণমুক্ত রন্ধন পদ্ধতি। কারণ এখানে দূষণ কোনো রকম ওই অক্সাইড কোনো কিছু গ্যাস ওরকম নির্গত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এছাড়া সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় তোমরা রাস্তাঘাটেও দেখেছো প্রচুর, সেটা কি না সেটা হচ্ছে এই সৌরবিদ্যুৎ কোষ, সেখানে সোলার প্যানেল কিংবা ফটোভোল্টাইক কোষ। এই কোষে কি হয় না এখানে যেটা করা হয় যে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তোমরা চিত্র নম্বর 1.5 দেখতে পাচ্ছ। তো এখানে কি না সিলিকন দিয়ে তৈরি করা হয় সাধারণত। এখানে আলোক রশ্মি অর্থাৎ ফোটন কণার মিশ্রণ, সেই ফোটন কণা যখন অর্ধপরিবাহীতে এসে আপতিত হয়, সিলিকন ধাতু কিংবা অধাতু নয়, এটা পরিবাহীও নয় অন্তরকও নয়, এরা হচ্ছে পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি ধর্মযুক্ত পদার্থ অর্থাৎ অর্ধপরিবাহী, যেরকম সিলিকন, জার্মেনিয়াম আরও রয়েছে। সহজ এই দুটো উদাহরণ মনে রাখতে পারো। তাহলে যখনই অর্ধপরিবাহীতে আপতিত হচ্ছে, তাহলে ওর মধ্যকার যে ইলেকট্রনগুলো রয়েছে তারা এক্সাইটেড কিংবা উত্তেজিত হয়ে পড়ছে এবং বিচ্যুত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তো এই তত্ত্বের ভিত্তিতে সৌরকোষ কিন্তু তৈরি করা হয়। আর ডিটেলসটা তোমাদের এখন সিলেবাসে নেই, 12-এ একটু রয়েছে, তারপরে কলেজে গিয়ে পড়বে। এই বিদ্যুৎ ব্যাটারিতে সঞ্চয় করে রাখা হয়, সেটা সরাসরি ব্যবহার করা হয়। এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা পাম্পের সাহায্যে জল তুলতে পারি, সোলার ওয়াটার পাম্প। মোটর গাড়িতে সোলার প্যানেল বসিয়ে গাড়ি চালানো যায়, বিদেশে কিছু জায়গাতে চলছেও সেখান থেকে। কৃত্রিম উপগ্রহের কোনো অপশানই নেই। কৃত্রিম উপগ্রহে তো এটা ছাড়া চলবেই না। তো কৃত্রিম উপগ্রহে যে শক্তির মূল উৎস সেটা কিন্তু এই সৌরকোষ। বেতার কেন্দ্র এবং যে টিভি রেল স্টেশনগুলো রয়েছে সেখানে এই সৌরকোষগুলোর যে সিরিজ কম্বিনেশন করে একটা প্যানেল তৈরি করা, যেরকম ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ। কারণ এক একটা সৌরকোষ থেকে যে পরিমাণ তড়িৎচালক বলটা পাওয়া যায় সেটা খুবই নিম্নমানের হয়, সেটার সাহায্যে আমাদের খুব একটা লাভ হবে না। ওই জন্য আমরা সোলার প্যানেল ব্যবহার করি, যাতে করে একসঙ্গে অনেকগুলো কোষ থাকবে। আমরা ট্রাফিক সিগন্যালে দেখতে পাই, ক্যালকুলেটরে দেখতে পাই, বিভিন্ন খেলনাতে দেখতে পাই, সবগুলোতে কিন্তু সৌরকোষ ব্যবহার করা থাকে। এ তো গেল সৌরকোষের ব্যবহার। কিন্তু সমস্যাটা হচ্ছে সৌরকোষ ব্যবহার তো করছি আমরা বিভিন্ন ক্ষেত্রে, সে ঘড়িতে বললাম, ক্যালকুলেটরে ফেললাম, খেলনাতে রয়েছে, অনেকগুলো রয়েছে। কিন্তু এরকম রয়েছে বিভিন্ন সমুদ্রেও রয়েছে, যখন নৌকো কোনো জাহাজ সেই জলযানগুলোকে যখন আলোক সংকেত দেখানো হচ্ছে, সেখানে লাইট হাউস থাকছে, সেই লাইট হাউসে যে বিদ্যুৎ শক্তির উৎস সেটাও কিন্তু সৌরশক্তি কিংবা সৌরকোষ ব্যবহার করেই করা হয়। তাহলে সৌরকোষের সুবিধে কি ব্যবহারে পরীক্ষাতে আসতে পারে, বইতে লেখা নেই। তো সুবিধা এটাই হচ্ছে যে প্রথাগত উপায়ে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটা কি না কিছু ক্ষেত্রে কি হয় সেটা খুবই অসম্ভব হয়ে ওঠে, অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে যায়।
এমন জায়গাগুলো রয়েছে যেখানে খুব বিদ্যুৎ পৌঁছানোটা মুশকিল, সেখানে যদি আমরা সোলার প্যানেল সাহায্য নিই তাহলে কিন্তু সুলভে বিদ্যুৎ সরবরাহ কিন্তু করা যাবে। আর সোলার প্যানেলের মধ্যে কোনো সচল যন্ত্রাংশ থাকে না, তার মানে কি একে স্থাপন করা কিংবা এর রক্ষণাবেক্ষণ করা, এতে কিন্তু খরচ খুব বেশি কিন্তু হয় না। এই সৌরবিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহারে সেই বিষাক্ত যে গ্যাসগুলো যেগুলো গ্রিন হাউস এফেক্ট বাড়াচ্ছে, যেমন CO2 কি কার্বন মনোক্সাইড, এই গ্যাসগুলো কিন্তু উৎপন্ন হয় না। তার মানে কি পরিবেশ দূষণের আশঙ্কা কিন্তু থাকছে না। এর ছাড়া কি না, আমরা কোনো আলোক অভিসারী ব্যবস্থা সেগুলো ছাড়াও কিন্তু সফলভাবে কাজ করতে পারে। রাস্তায় দেখবে এমনি প্যানেল লাগানো রয়েছে, তার জন্য কোনো দর্পণ কিংবা লেন্সের প্রয়োজন হয়নি। যেখানে জনবসতি কম কিংবা দুর্গম পাহাড়ি অঞ্চল, যেসব অঞ্চলে সারা বছর পর্যাপ্ত পরিমাণে কি সূর্যালোক পাওয়া যায়, সেখানে কিন্তু সৌরকোষ ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদন কিন্তু খুবই কার্যকরী হয়। কিন্তু সুবিধা তো অনেকগুলোই রয়েছে, যেটা আমিও বললাম, তোমরা আরো কিছু সংযোজন করতে পারো। কিন্তু অসুবিধা কি না, অসুবিধা হচ্ছে কি যখন এই সৌরকোষ কিংবা সোলার প্যানেল তৈরি করা হয় তখন রূপোর তার, সিলিকন, এরা কিন্তু মূল্যবান জিনিস, এদের ব্যবহার করতে হয়। তাই সৌরকোষের দাম কিন্তু কমার্শিয়ালি একটু বেশি হয়। সৌরকোষের দক্ষতাও কম হয়। যত আলো এর উপরে আপতিত হয়, যত সংখ্যক ফোটন এসে আপতিত হয়, তার মাত্র 25%ই বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। তাহলে এটা একটা সমস্যা। আর সৌরকোষের যে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিটা কিংবা এই যে প্রসেসটা খুব স্লো হয়, অতি ধীর গতির হয়। তাহলে বাণিজ্যিক প্রয়োজনে যেখানে বেশি পরিমাণ তড়িৎ উৎপাদন করতে হবে, সেখানে কিন্তু সৌর বিদ্যুৎ উৎপাদন করতে কার্যকরী হারে সৌরশক্তি সংগ্রহ করা কিন্তু প্রয়োজন রয়েছে, নাহলে সমস্যা হবে। তার মানে কি একটা বড় এলাকাকে বাছাই করতে হবে, যেখানে বড় পৃষ্ঠতল লাগবে, যেটা সব জায়গাতে পাওয়া কিন্তু সম্ভব নয়। তাহলে এইসব সমস্যাগুলো রয়েছে। তাহলে সৌরশক্তি বাদে আরেকটা শক্তিও রয়েছে যেটা প্রবলভাবে ব্যবহৃত হয় কিছু কিছু স্থানে, যেরকম হচ্ছে বায়ু শক্তি। তো তোমরা জানো যে বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে সে প্রবাহ হচ্ছে মানে তার মধ্যে গতিশক্তি রয়েছে। তো বাইকলের সাহায্যে আমরা বায়ু শক্তিকে যান্ত্রিক শক্তিতে কিন্তু রূপান্তরিত করতে পারি। তাহলে বাইকলের যে বায়ু চক্র, এটা কিন্তু বৈদ্যুতিক পাখার মতোই, যা একটা দৃঢ় ও শক্ত কাঠামো, যেটা তোমরা ডায়াগ্রামেও দেখতে পাচ্ছ 1.6-এ। তো সেই শক্ত কাঠামো রয়েছে, তার সাহায্যে রয়েছে শীর্ষবিন্দুতে একদম উপরের দিকে দেখো ফ্যানের মতো স্থাপন করা হয়েছে। বাইকলের এই বায়ু চক্রের যে কেন্দ্রীয় অক্ষদণ্ড থাকে, তার সঙ্গে বৈদ্যুতিক জেনারেটরের টারবাইনকে যুক্ত করা হয়। তো যখন টারবাইনটা খুব জোরে ঘুরবে, বায়ু প্রবাহ যখন জোরে হবে, তখন সেই ঘুরলেই টারবাইন চলবে, তখন বিদ্যুৎ শক্তি কিন্তু পাওয়া যাবে। একটা বড় অঞ্চল জুড়ে যদি আমরা বাইকল বসিয়ে দেওয়া হয়, তা সেখানে আমরা উইন্ড এনার্জি ফার্ম তৈরি করতে পারি। উইন্ড মানে বায়ু। এই যেমন গুজরাটের ওখা, তামিলনাড়ুর তুতিকোরিন, উড়িষ্যার পুরী, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, এই পদ্ধতিতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন কিন্তু করা হচ্ছে। তামিলনাড়ুতে কন্যাকুমারীর কাছে অবস্থিত ভারতের সবচেয়ে বড় উইন্ড এনার্জি ফার্ম রয়েছে, যেটা 380 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। অতটা কিন্তু ভারতবর্ষে অন্য কোথাও নেই। তাহলে বায়ু শক্তি কি চিরাচরিত এবং এর পুনরায় ব্যবহার করা যাবে, কোনো শেষ হওয়ার সম্ভাবনা নেই, এবং সবচেয়ে বড় কথা কোনো রকম দূষণ করছে না। তাহলে এই বায়ু শক্তিরও সৌরশক্তির মতো কি কি সুবিধে না, প্রথমত যেটা এক্ষুনি বললাম, কোনো দূষণ সৃষ্টি করে না। সূর্য যতদিন থাকবে ততদিন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কি হবে, তাপমাত্রার পার্থক্যও থাকবে। তার মানে তাপমাত্রার পার্থক্য মানেই একটা বায়ুচাপের ডিফারেন্স হবে, সেখান থেকে কিন্তু বায়ু প্রভাবিত হবে। তার মানে কি বায়ু শক্তি আমরা কিন্তু পাবো। তো বায়ু শক্তিকে কি না শক্তির উৎস হিসাবে ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানিগুলোকে রক্ষা করা যাবে কিংবা সংরক্ষণ করা যাবে। তাহলে মুখ্য যে উপাদান বায়ু, সেটা বিনা খরচে আমরা পাই, সেটাকে কোথাও বহন করে নিয়ে যাওয়ার ব্যাপার নেই, যে শুধু বায়ুর গতিবেগ যেখানে একটু বেশি সেখানে সুবিধে। তাহলে বায়ু থেকে শক্তি উৎপাদন পদ্ধতি খুব একটা খরচপূর্ণ নয়, আর দক্ষতাও যথেষ্ট রয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে বায়ু থেকে যদি বায়ু বিদ্যুৎ পেতে হয়, তাহলে 20টা টারবাইন সমন্বয়ে একটা উইন্ড এনার্জি ফার্ম তৈরি করতে হয়। তো তার জন্য অনেকটা বড় জমির প্রয়োজন, অনেকটা বিস্তীর্ণ এলাকা কিংবা খোলা জায়গা। তো পৃথিবীর যেসব এলাকায় সারা বছরে 15 কিলোমিটার প্রতি ঘন্টা অন্তত বেগে বায়ু প্রবাহিত হয়, কেবলমাত্র সেই সব অঞ্চলেই বায়ুকোষ স্থাপন করা যাবে, অন্য জায়গায় হবে না। তবে সব জায়গায় তো অত গতি বেগে বায়ু যায় না। তাহলে বায়ু প্রবাহের বেগের উপর এই বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা একান্তভাবে কিন্তু নির্ভর করে। তাই আপাতকালীন চাহিদার মুহূর্তে এটি খুবই নির্ভরযোগ্য কিন্তু নয়, কারণ সেই মুহূর্তে দেখা গেল বায়ু প্রবাহ কম, তখন কিন্তু আমরা তৈরি করতে পারবো না। বায়ুকলগুলো ঘোরার ফলে যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, তা কিন্তু শব্দ দূষণ ঘটায়। বায়ু শক্তি ফার্মের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ দুটিই কিন্তু যথেষ্ট জটিল, খরচ রয়েছে এবং সময় সাপেক্ষ রয়েছে। তাহলে ব্যয়বহুল রয়েছে, আবার কিন্তু সময় সাপেক্ষ রয়েছে।
তো আসা যাক আমরা আরেকটা উৎসের দিকে যাই, যেটাকে আমরা জোয়ার ভাটার শক্তি বলি। তো সমুদ্রের জোয়ার ভাটার যে শক্তি, তাকে কাজে লাগিয়ে টারবাইনকে ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো এই পদ্ধতিতে উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে আমরা যদি বাঁধ তৈরি করি, ড্যাম তৈরি করি, আর সেখানে সেই বাঁধ নির্মাণ করে যদি ড্যাম তৈরি করা হয়, তাহলে যেরকম গুজরাতের কচ্ছ উপকূলে রয়েছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের ওই শক্তি উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এটাও কিন্তু অপ্রচলিত হলেও কিন্তু এটা অচিরাচিত শক্তি রয়েছে, কিন্তু এটা পুনরায় ব্যবহার করার যোগ্য রয়েছে। এরও কিন্তু সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। যেরকম আমি সুবিধার কথা যদি বলি, তো এটা একটা নিয়মিত এবং প্রাকৃতিক ঘটনা। তো আবহাওয়াজনিত প্রতিকূলতা দ্বারা ব্যাঘাত যদি না হয়, তাহলে আবহাওয়ার কোনো ব্যাপারের উপরে থাকছে না, এ সবসময় হবে, প্রত্যেক দিনই হচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু শক্তি উৎপাদন কিন্তু সম্ভব। এবারে উৎপাদনজাত এই শক্তি পরিবেশ বান্ধব, পরিবেশে কোনো ক্ষতি করে না, তাহলে এটি কম ব্যয় সাপেক্ষ। আবার কি না, এটা কিন্তু আবার পুনর্বীকরণযোগ্য শক্তির উৎস, তাই বারবার ব্যবহার করলেও এর কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা নেই। আবার কর্মদক্ষাও যথেষ্ট বেশি। যেরকম সৌরকোষের ক্ষেত্রে যে পরিমাণ আলোক শক্তি এসে পড়ছিল, সেটা 25% ছিল কর্মদক্ষতা। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রায় 80%, যা অন্যান্য শক্তির যে কর্মদক্ষতা তার থেকে অনেক বেশি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা একটাই, যে এখান থেকে পেতে গেলে বিদ্যুৎ, তা আমাদের সমুদ্র মানে উপযোগী সমুদ্র শক্তি উৎপাদক ব্যবস্থার নকশা তৈরি করা সম্ভব, কিন্তু সেটা সম্ভব এখনো কিন্তু হয়ে ওঠেনি। সম্ভব হলেই কিন্তু সেটা হতো। নদীর মোহনা অঞ্চলে সমুদ্র বাঁধ নির্মিত হলে তার প্রভাবে জলের প্রভাব কিংবা নদীর গতিপথ বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বিজ্ঞানীরা এই ধরনের প্রকল্প কিন্তু খুব একটা সায় দেন না। দিনে মাত্র 2 বার জোয়ার হওয়া, তাহলে খুব অল্প সময়ের জন্য বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যাবে। তাহলে উৎপাদনকারী কেন্দ্রগুলির মোট উৎপাদনে মাত্র 40% দ্বারা তৈরি করা সম্ভব। সুনামি আছে, ঝড় আছে, বিভিন্ন সাইক্লোন আছে, টাইফুন আছে, বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়ের ব্যাপার রয়েছে। সেই সময় যখন সমুদ্রের জলোচ্ছ্বাস ভয়ঙ্কর রূপ নেবে, তখন শক্তি উৎপাদন কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া সমুদ্রের জল কেমন আমরা জানি, নোনা জল অর্থাৎ লবণাক্ত জল এবং ঘোলা জল, সেখানে টারবাইনের কিন্তু কার্যকারিতা কিন্তু অপেক্ষাকৃত নষ্ট হয়ে যায়। তাহলে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে প্রাথমিক যে খরচ, সেটাও কিন্তু খুব ব্যয়বহুল। সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেটা কিন্তু সম্ভবপর নয়। তো তোমরা দেখলে আমরা সৌরশক্তিটা ইউজ করাটাই বেটার হচ্ছে, কারণ সেখান থেকে ব্যয়টা একটু কম হচ্ছে প্রথমের দিকে বলতে গেলে। কিন্তু বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তির সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশন রয়েছে। তো আমরা 3টে অচিরাচিত শক্তি সম্বন্ধে জানলাম। আমরা নেক্সট ভিডিওতে বাকিগুলো সম্বন্ধে জানবো, যেরকম ভূতাপীয় শক্তি রয়েছে, আমাদের জীবভর শক্তি রয়েছে। তো এইগুলো আরও রয়েছে কয়েকটা জিনিস, যেমন বায়োগ্যাস রয়েছে, আমাদের মিথেন হাইড্রেট রয়েছে। সেগুলো সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন।